সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান, জরিপ বিষয়, ডিগ্রি কলেজ, বাগটিয়া, সরকারি ঝিনাইদহ। প্রথমে আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করি এবং এই ছবিগুলোর ভিতর থেকে আমরা আজকের আলোচনার বিষয়টাকে উদ্ধার করার চেষ্টা করি। প্রথমে দেখা যাচ্ছে অতি প্রাচীনকালের একটা পাত্র। এখানে পাথরের তৈরি কিছু অস্ত্র, একটা ঠেলাগাড়ি জাতীয় একটা যানবাহন, পুরাতন ভূতা একটি অস্ত্র। এর থেকে আমরা অন্তত এতটুকু ধারণা করতে পারি, যেখানে যেগুলো প্রদর্শিত হচ্ছে সবগুলোই অতি প্রাচীনকালে, অর্থাৎ ঐতিহাসিক যুগে, যে সময়ে মানুষের জীবনযাত্রার ইতিহাস, জীবন প্রণালী লিপিবদ্ধ হয়নি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হিসাবে আমরা বলতে পারি প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় প্রত্নতত্ত্ব এবং এর ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতার আলোকে আমরা আজকের বিষয়টি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারব সেগুলো এখানে 1 নম্বরে প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎস ব্যাখ্যা করতে পারবে, প্রত্নতত্ত্বের ভিত্তিতে প্রাচীন সমাজের শ্রেণী বিভাগ করতে পারবে, প্রত্নতাত্ত্বিক যুগের বর্ণনা দিতে পারবে, সমাজ ও সভ্যতার বিকাশে প্রত্নতাত্ত্বিক যুগসমূহের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। প্রত্নতত্ত্বের ধারণা। প্রত্নতত্ত্বের ইংরেজি শব্দ আর্কিওলজি, এটা একটি বিষয়। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রাচীনকালের কিছু মানুষের ছবি, তারা কোনো একটা কাজে ব্যস্ত এবং তার পাশে একটা অস্ত্র। এর থেকে আমরা একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি। অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রী ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের অধ্যয়নই হল প্রত্নতত্ত্ব। নিচে আর একটা চিত্র, ধ্বংসপ্রাপ্ত কোনো একটা পুরাকীর্তির বা কোনো একটা স্থানের ছবি। এর থেকে আমরা ব্যাখ্যা দিতে পারি অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণায় হচ্ছে প্রত্নতত্ত্ব। এরপরে প্রত্নতত্ত্বের সংজ্ঞা দিতে যে আমরা আরেকটি সংজ্ঞা এখানে উল্লেখ করতে পারি। প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের এমন এক শাখা যা এমন সমাজ ও সংস্কৃতির ইতিহাস রচনা করে যে সমাজের অস্তিত্ব আর নেই। তাহলে আমরা এই সংজ্ঞার আলোকে বুঝতে পারছি যে প্রত্নতত্ত্ব এমন একটি বিষয়, যে বিষয়টি নৃবিজ্ঞানের একটি শাখা হিসাবে আলোচিত হয় এবং এই শাখায় যে বিষয় নিয়ে আলোচনা হয় কোনো এক সমাজ ও সংস্কৃতির নিয়ে, যে সমাজের অস্তিত্ব এখন আর পৃথিবীতে নাই। সর্বশেষ আরেকটি সংজ্ঞায় আমরা বলতে পারি প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের সেই শাখা, যে শাখা খননের মাধ্যমে, গবেষণার মাধ্যমে উদ্ধারকৃত প্রমাণ বিশ্লেষণ করে অতীত সমাজের ও সংস্কৃতির বর্ণনা দিয়ে সাংস্কৃতিক নৃবিজ্ঞান পাঠে সহায়তা করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি প্রত্নতত্ত্বের ধারণা দাঁড় করাতে পারি যে প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংস অবশেষ সম্পর্কিত একটি আলোচনা, যা নৃবিজ্ঞানের একটি শাখায় আলোচিত হয়। প্রত্নতত্ত্বের উৎস।
প্রথমেই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, মুদ্রা, শিলালিপি, স্মৃতিসৌধ ও অট্টালিকা, বিভিন্ন মূর্তি, হাতিয়ার, আসবাবপত্র, স্মৃতিফলক। এই উৎসগুলো থেকে যে জ্ঞান অর্জিত হয় সেই জ্ঞানই প্রত্নতত্ত্বের বিষয়। প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগ। এখানে প্রত্নতাত্ত্বিক যুগ, যেটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। এবং এই যুগগুলোর ভিত্তিতে এখানে 5টি সমাজের কথা বলা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগের সমাজ, নব্য প্রস্তর যুগের সমাজ, তাম্র যুগের সমাজ, ব্রোঞ্জ যুগের সমাজ, লৌহ যুগের সমাজ। প্রাচীন প্রস্তর যুগের যে সমাজ, এই সমাজকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সমাজ, মধ্য প্রাচীন প্রস্তর যুগের সমাজ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগের সমাজ। আমরা এই শ্রেণী বিভাগটাকে আরেকটা তালিকার মাধ্যমে দেখতে পারি। এখানে একটু বিস্তারিতভাবে তোমাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমেই দেখা যাচ্ছে ভূতাত্ত্বিক যুগ। এই ভূতাত্ত্বিক যুগ ভূতত্ত্ববিদ এবং গবেষকগণ পৃথিবীর ভূপৃষ্ঠের গঠন ও জীবের বা প্রাণের আবির্ভাবের ভিত্তিতে প্রথমত 5টি মহাযুগে ভাগ করেছেন। সেই মহাযুগগুলো হচ্ছে আর্কিওজয়িক, পটারোজয়িক, প্যালিওজয়িক, মেসোজয়িক, সেনোজয়িক। এই সেনোজয়িক মহাযুগকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: টারশিয়ারি, কোয়াটারনারি। কোয়াটারনারি যুগকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তার একটি হচ্ছে প্লাইস্টোসিন যুগ এবং আরেকটি হচ্ছে হলোসিন যুগ। এই প্লাইস্টোসিন যুগের যে প্রত্নতাত্ত্বিক যুগ, সেটাকে এখানে 3টি ভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এই প্রত্নতাত্ত্বিক যুগগুলোর সময়কাল এখানে আমরা দেখতে পাচ্ছি। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 6 লক্ষ বছর থেকে শুরু হয়ে খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর পর্যন্ত। এবং এই যুগের মানব প্রতিনিধি হেডেলবার্গ, পিকিং মানব, জাভা। মধ্য প্রাচীন প্রস্তর যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর থেকে শুরু করে 30,000 বছর পর্যন্ত। এবং এই যুগের মানব প্রতিনিধি নিয়ান্ডারথাল। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ খ্রিস্টপূর্ব 30,000 বছর থেকে শুরু করে 10,000 বছর পর্যন্ত। এই যুগের মানব প্রতিনিধি ক্রো-ম্যাগনন। তারপর আমরা আসি হলোসিন যুগ। এই হলোসিন যুগের প্রথমেই যে যুগ, প্রত্নতাত্ত্বিক যুগ, সেটার নাম নব্য প্রস্তর যুগ। এই যুগের সময়কাল সম্পর্কে গবেষকদের ভিতরে, বিজ্ঞানীদের ভিতরে একটু মতভেদ আছে। সেদিক থেকে আমরা বলতে পারি খ্রিস্টপূর্ব 7 অথবা 8,000 বছর থেকে শুরু করে 2,500 বছর পর্যন্ত। এই যুগের মানব প্রতিনিধি আধুনিক মানুষ, অর্থাৎ হোমো সেপিয়েন্স। এরপরে ধাতু যুগ। এই ধাতু যুগের 3টে যুগ: তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ ও লৌহ যুগ, যার সময়কাল খ্রিস্টপূর্ব 4,000 বছর থেকে শুরু করে 1500 বছর পর্যন্ত। এবং এই যুগের মানব প্রতিনিধি বা মানব প্রজাতি আধুনিক মানুষ, হোমো সেপিয়েন্স নামে যারা পরিচিত। প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে এভাবে বলতে পারি: পাথর নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে প্রথম এবং প্রাচীন সমাজ গড়ে ওঠে তাকে প্রাচীন প্রস্তর যুগ বলে। দক্ষিণ
আফ্রিকা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আফ্রিকা, বেলজিয়াম, ইতালি, জার্মানি, চীন, পূর্ব প্রাচ্য, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা হয়। এই যুগের সময়কাল সমাজের ধারাবাহিকতার সমাজ বিবর্তনের সবচেয়ে দীর্ঘতম সময়, যেটা আমরা এর আগেও দেখিয়েছি। খ্রিস্টপূর্ব 6 লক্ষ বছর থেকে শুরু করে 10,000 বছর পর্যন্ত। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের বিস্তারিত বর্ণনা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। খ্রিস্টপূর্ব 6 লক্ষ বছর থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই যুগটি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগ। হেডেলবার্গ, জাভা এবং পিগি মানব নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানব প্রতিনিধি। বৈশিষ্ট্য: কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর এই যুগের প্রধান হাতিয়ার। মোটা ও ভোঁতা পাথরের অস্ত্র, কোড়াল এই যুগের মানুষেরা শিকারের কাজে ব্যবহার করত এবং এই যুগেই আগুনের আবিষ্কার হয়। এই যুগকে মানব সংস্কৃতি ও সভ্যতার প্রাথমিক পর্যায়ে বলা হয়। এই যুগের মানুষেরা গুহায় আর অরণ্যে বসবাস করত। মধ্যপ্রাচীন প্রস্তর যুগের বর্ণনা: সময়কাল খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর থেকে শুরু করে 30,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই যুগে ফলক হাতিয়ার নির্মিত হয়। সব হাতিয়ার ছিল সরু ও ধারালো। এই যুগের মানুষ গুহায় বসবাস করত। তারা আত্মায় বিশ্বাস করত। মধ্যপ্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুনের ব্যবহার জানত। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ: সময়কাল খ্রিস্টপূর্ব 30,000 বছর থেকে শুরু করে 10,000 বছর পর্যন্ত। এ যুগের মানুষ উন্নত হাতিয়ার তৈরি করতে শেখে এবং তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যে হাতিয়ারটি আসরা এবং আল নামক ছিদ্রকারী সূচ ও কাঁটা বিশিষ্ট হারপন এ যুগের উল্লেখযোগ্য হাতিয়ার। এ যুগের মানুষেরা প্রথম সংগঠিতভাবে শিকার করতে শুরু করে। এখানে প্রথম বয়স ও লিঙ্গভেদে শ্রম বিভাজন শুরু হয়। সমাজ ও সভ্যতা বিকাশে প্রাচীন প্রস্তর যুগের আরও কিছু প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে মানুষের বাসস্থান ছিল, যার চিত্র দেখা যাচ্ছে পাথরের নির্মিত একটা গুহায় বা পাথরের নির্মিত একটা আশ্রয় তারা বসবাস করছে। পশুর চামড়া তারা বস্ত্র হিসেবে ব্যবহার করত বা গাছের বাকল। আগুনের আবিষ্কার প্রথম নিম্ন প্রাচীন প্রস্তর যুগে শুরু হয় এবং মধ্যপ্রাচীন প্রস্তর যুগে এর ব্যবহার শেখে। খাদ্য হিসেবে পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার যা ধারাবাহিকভাবে উন্নত আকার ধারণ করে, অর্থাৎ প্রথমে যে বোতা অস্ত্র ছিল তার থেকে আস্তে আস্তে এই পাথরগুলো আরও উন্নত হয় এবং ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় চেতনাও এই যুগের মানুষের ভিতরে চলে আসে। নব্যপ্রস্তর যুগ: খ্রিস্টপূর্ব 7,000 অব্দের পূর্বে মধ্যপ্রাচ্যে এই যুগের সূচনা হয়। পরে ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং অবশেষে খ্রিস্টপূর্ব 25 অব্দে ব্রিটেনে এই যুগের সূচনা।
ভি গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন যার নাম গর্ডন চাইল্ড। তোমরা নামটি খুব ভালো করে মনে রাখবে, কারণ এই প্রশ্নটা পরে প্রায় পরীক্ষায় আসে। এই যুগের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাগৈতিহাসিক সংস্কৃতির শেষ ধাপ। আমরা ইতিপূর্বে বলেছি যে প্রাগৈতিহাসিক যখন মানুষের ইতিহাস লেখা হয়নি, সেই অলিখিত ইতিহাসের সংস্কৃতির শেষ ধাপ নব্যপ্রস্তর যুগ। এবং এই যুগে এসে সভ্যতার ভিত প্রথম গঠিত হয়, প্রথম সভ্যতার ভিত গড়ে ওঠে। পাথরে ধারালো মসৃণ এবং সূক্ষ্ম অস্ত্রের ব্যবহার শুরু হয় নব্যপ্রস্তর যুগে এসে। নব্যপ্রস্তর যুগের বিশেষ দিকসমূহ। নব্যপ্রস্তর যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার ছিল চাকা আবিষ্কার, এবং সভ্যতা বিনির্মাণের প্রথম ভিত্তি হিসাবে যে আবিষ্কার মানুষকে সভ্যতার দিকে, উন্নত সভ্যতার দিকে নিয়ে গেছে, সেটা প্রথম সেটা ছিল চাকা। এবং এই নব্যপ্রস্তর যুগে সেই চাকা আবিষ্কার হয়। এবং এই যুগে আরও কিছু দিক আমরা এখানে তুলে ধরতে পারি। উন্নত হাতিয়ার উদ্ভাবন, কৃষি পদ্ধতির সূচনা, পশুপালনের সূচনা, আগুনের ব্যবহার। এখানে একটি মৃৎপাত্রের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যুগে এসে মানুষ এই মৃৎপাত্রের ব্যবহার শেখে এবং এখানে শস্য সংরক্ষণ পদ্ধতি আয়ত্ত আনে। বাজার ব্যবস্থাও গড়ে ওঠে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এবং মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শেখে নব্যপ্রস্তর যুগ। অর্থাৎ আমরা বলতে পারি সভ্যতার, আজকের যে আধুনিক সভ্যতা, এই সভ্যতার প্রথম ভিত্তি রচিত হয়েছিল নব্যপ্রস্তর যুগে। আরও কয়েকটি বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের প্রভাব আমরা এখানে তুলে ধরতে পারি। বয়নশিল্প, অলঙ্কার ও প্রসাধনী সামগ্রী, পরিবারের উৎপত্তি, বিবাহ ব্যবস্থার উদ্ভব, স্বয়ংসম্পূর্ণ গ্রাম, নৌযান ও পালের ব্যবহার, শিল্পকলার উদ্ভব, শ্রম বিভাগ। সমাজ ও সভ্যতা বিকাশে তাম্র ও ব্রোঞ্জ যুগের প্রভাব। তাম্রযুগের সময়কাল খ্রিস্টপূর্ব 3500 থেকে 2300। প্রাচ্যে তামার প্রচলন ছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে ভারত, ইন্দোনেশিয়া ও চিলি। ইউরোপে তামা ও ব্রোঞ্জের যুগ প্রচলিত হয় খ্রিস্টপূর্ব 3000 অব্দে। সিন্ধু সভ্যতা ও গ্রামীণ সভ্যতা তাম্রযুগেরই সভ্যতা, এবং এই যুগে সামাজিক স্তর বিন্যাসের জন্ম হয়। ব্রোঞ্জ যুগ খ্রিস্টপূর্ব 3500 থেকে শুরু করে 1100 পর্যন্ত গ্রিক এবং চীনে ব্রোঞ্জ যুগের সূচনা ঘটে খ্রিস্টপূর্ব 3000 অব্দে। ব্রিটেনে ঘটে খ্রিস্টপূর্ব 1900 অব্দে এবং মুদ্রানীতির প্রবর্তন হয়। লৌহ যুগের প্রভাব। লৌহ যুগের সূচনা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে, যেমন মধ্যপ্রাচ্যে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 1000 অব্দে এবং ব্রিটেনে খ্রিস্টপূর্ব 500 অব্দে। এ যুগে এসে আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে ওঠে, শিল্প সভ্যতার উৎপত্তি হয়, নগর সভ্যতা উদ্ভব, পেশাভিত্তিক শ্রম বিভাজন,
যোগাযোগ ব্যবস্থা, উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, জীবনযাপন প্রণালীতে একটি আমূল পরিবর্তন আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। নিজে সুরক্ষিত থাকি, অপরকে রাখতে সাহায্য করবে। খোদা হাফেজ।